বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে হঠাৎ করে একটি অডিও বার্তা নিয়ে বেশ আলোচনা শুরু হয়েছে। অডিও বার্তাটি হলো বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার, যিনি 24 আগস্ট থেকে দিল্লিতে আছেন। গত 2.25 বছরের বেশি সময় ধরে বাংলাদেশের ক্ষমতায় নেই আওয়ামী লীগ। দলটির কার্যক্রম বর্তমানে সরকারি নির্বাহী আদেশে নিষিদ্ধ। দলের শীর্ষ নেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঝুলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের পরোয়ানা। তবুও গত কয়েক সপ্তাহ ধরে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের অলিগলিতে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত এই দলটির ঝটিকা মিছিল ও নেতাকর্মীদের গ্রেপ্তারের খবর নিয়মিত সংবাদ শিরোনাম হচ্ছে। এই পরিস্থিতির মধ্যে শেখ হাসিনার সর্বশেষ অডিও বার্তাটি যেন রাজনৈতিক দাবা খেলায় একটি নতুন চাল হিসেবে আবির্ভূত হয়েছে, যেখানে তিনি প্রথমবারের মতো দেশে ফেরার সময় ঘোষণা করেছেন। বলেছেন আগামী 6 মাসের মধ্যে তিনি বাংলাদেশে ফিরবেন। প্রশ্ন হলো 21 মাস পর কেন তিনি প্রথমবারের মতো দেশে ফেরার জন্য একটি সময়সীমা ঘোষণা করলেন, যার বিরুদ্ধে মৃত্যুদণ্ড সহ একাধিক মামলায় শাস্তি ঘোষণা হয়েছে, যার বিরুদ্ধে 663টি মামলা আছে, যার ফেরা না ফেরার বিষয়টি দুটি দেশের কূটনীতিতে বড় একটি ইস্যু এবং যে ইস্যুটি বাংলাদেশের রাজনীতিতে বড় একটি স্পর্শকাতর বিষয়। তিনি কেন হঠাৎ করে 6 মাসের মধ্যে ফেরার বার্তা দিলেন নিজের দলের নেতাকর্মীদের? এদিকে কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতারা 17 মে দলটির সভানেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে দেশব্যাপী ব্যাপক হারে মিছিল ও শোডাউন করতে চায়। সব মিলিয়ে শেখ হাসিনার অডিও বার্তা এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলোর মাঠের তৎপরতা বাড়ায় বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে শুধু আলোচনাই বাড়েনি, পর্দার আড়ালে বেশ কিছু নতুন মেরুকরণেরও খবর পাওয়া যাচ্ছে। সেসব খবর যদি সত্যি হয় তাহলে সামনে আসতে পারে বেশ কিছু চমক। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। 5 আগস্ট থেকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আছেন দিল্লিতে। সেখান থেকে তিনি অনলাইনে দলীয় নেতাকর্মীদের সাথে যোগাযোগ করেন, অডিও বার্তা দেন। এ নিয়ে অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশ সরকার পক্ষ থেকে বেশ কয়েকবার ভারতীয় সরকারের কাছে আপত্তি জানানো হয়েছিল। অবশ্য খোদ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের তৎকালীন অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসকে বলেছিলেন ভারত সরকার কারো সামাজিক মাধ্যমের উপর নিয়ন্ত্রণ আরোপ করতে পারে না। এর মধ্যে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা ও তার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ফাঁসির রায় হয়। আদালত অবমাননার আরেকটি মামলায়ও শেখ হাসিনার শাস্তি হয়েছে। ইউনূসের আমলে অন্তর্বর্তী সরকার শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারত সরকারের কাছে কূটনৈতিক ভার্বাল নোটও দিয়েছিল। তবে সেসব নোটের কোনোটিরই জবাব এখনো পর্যন্ত ভারত সরকার দেয়নি। মোহাম্মদ ইউনূস তার পূর্ব ঘোষণা অনুযায়ী নির্বাহী আদেশে গত বছরের 12 মে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছিল, যেটি বিএনপি সরকারও বহাল রেখেছে। দেশীয় আন্তর্জাতিকভাবে ব্যাপক সমালোচনা থাকা সত্ত্বেও ইউনূসের সরকার ও তার মিত্র রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেয়নি। এর মধ্যে বাংলাদেশের ত্রয়োদশ নির্বাচনের আগে ভারতীয় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে শেখ হাসিনার বেশ কয়েকটি ইমেইলে দেওয়া সাক্ষাৎকার গুরুত্ব সহকারে প্রকাশিত হয়েছিল। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে দেয়া অডিও বার্তা, আন্তর্জাতিক গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারগুলোতে তিনি এতদিন জুলাই আন্দোলন, তার বিচার, এসব কিছুকে তিনি এবং তার দলের বিরুদ্ধে ষড়যন্ত্র হিসেবে তুলে ধরেছেন। এসব বক্তব্যে তিনি বিভিন্ন সময় দেশে ফেরার কথাও বলেছেন। তবে ঠিক কবে ফিরবেন সে বিষয়ে সুনির্দিষ্ট করে এতদিন কিছুই বলেননি। সম্প্রতি দলীয় নেতাকর্মীদের সাথে অনলাইনে শেখ হাসিনা বলেছেন, এমন একটি অডিও ক্লিপ সামাজিক মাধ্যমে চলতি সপ্তাহে ভাইরাল হয়েছে। দলীয় নেতাকর্মীরা যখন স্লোগান দিচ্ছিলেন ওই ক্লিপে তখন শোনা যায় শেখ হাসিনা বলেছিলেন, সাবাস, এভাবেই ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন চালিয়ে যেতে হবে। দলীয় নেতাকর্মীরা প্রত্যুত্তরে বলেছিলেন, আপনি ফেরত না আসা পর্যন্ত আন্দোলন চলবে। তখন শেখ হাসিনাকে বলতে শোনা যায় তিনি ফেরত আসবেন, অবশ্যই আসবেন এবং খুব শিগগিরই ফেরত আসবেন। এরপর তিনি বলেন 6 মাসের মধ্যে তিনি ফেরত আসবেন।
আওয়ামী লীগের একাধিক সূত্র বলছে, শেখ হাসিনা এতদিন দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে যেসব বার্তা দিয়েছেন, এমনকি এতদিন দিল্লিতে দলের যেসব শীর্ষ পর্যায়ের নেতা তার সাথে দেখা করেছেন, তাদেরকেও এতদিন দেশে ফেরার কথা বললেও কোনো সময় উল্লেখ করেননি যে সময় তিনি বাংলাদেশে ফেরত আসবেন। সবশেষ গত 7 মে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যের 10 জনের একটি দল দিল্লিতে গিয়ে শেখ হাসিনার সাথে দেখা করেছেন। ওই টিমের 2 জন সদস্য জানিয়েছেন 6 মাসের মধ্যে ফেরার কথা শেখ হাসিনা তাদেরকেও জানিয়েছেন। ওই টিমে ছিলেন এমন একজন সাবেক প্রতিমন্ত্রী জানিয়েছেন শেখ হাসিনা কমপক্ষে 3 বার সুনির্দিষ্টভাবে 6 মাসের মধ্যে ফেরার কথা বলেছেন। দর্শক, শেখ হাসিনা হঠাৎ করে কেন 6 মাসের মধ্যে ফেরার কথা বলছেন, এই প্রশ্নটি গত 2-1 দিন ধরে বাংলাদেশের রাজনীতির অলিগলিতে বেশ আলোচনা হচ্ছে। শেখ হাসিনার অডিও বার্তায় সবচেয়ে আলোচিত বিষয়টি হলো তার দেওয়া সুনির্দিষ্ট সময়সীমা 6 মাস। একজন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে যেখানে তার নিরাপত্তা এবং আশ্রয় নিয়ে প্রতিনিয়ত কূটনৈতিক টানাপোড়েন চলছে, সেখানে তিনি কিভাবে এত সুনির্দিষ্ট সময় দিলেন? রাজনৈতিক বিশ্লেষক এবং গোয়েন্দা সূত্রগুলো এই 6 মাসের হিসাবকে কয়েকটি ভিন্ন আঙ্গিক থেকে দেখছেন। শেখ হাসিনার এই ঘোষণার ঠিক আগেই ভারতের পশ্চিমবঙ্গে এক বড় ধরনের রাজনৈতিক ভূমিকম্প ঘটে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসকে পরাজিত করে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি প্রথমবারের মতো কলকাতার ক্ষমতায় বসেছে। শুধু কলকাতা বা পশ্চিমবঙ্গ নয়, মিজোরাম, ত্রিপুরা ও আসাম মানে বাংলাদেশের 3 দিকে সীমান্ত রাজ্যগুলোতে এখন ডাবল গেরুয়া সরকার, মানে কেন্দ্র আর রাজ্যগুলোতে বিজেপির জয় জয়কার। ডাবল গেরুয়া সরকার ক্ষমতা আসার পর তিনি কেন এমন সময়সীমার কথা উল্লেখ করলেন, সে প্রশ্ন রাজনৈতিক আলোচনাগুলোতে উঠে আসছে। শেখ হাসিনার সাথে শুভেন্দু অধিকারীর সম্পর্ক কেবল রাজনৈতিক নয়, বরং আদর্শিক এবং কৌশলগত। শুভেন্দু অধিকারী প্রকাশ্যে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের বিরোধিতা করেছেন এবং তাকে প্রগতিশীল মুসলিম ও বাঙালি সংস্কৃতির অংশ হিসেবে উল্লেখ করেছিলেন। এদিকে পশ্চিমবঙ্গে বিজেপির বিপুল জয় ওই দলের সভাপতি নীতিন নবীনকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। সূত্রগুলো বলছে 7 মে বৃহস্পতিবার রাতে নীতিন নবীনকে টেলিফোনে শুভেচ্ছা জানান শেখ হাসিনা। পাশাপাশি পশ্চিমবঙ্গের 2 বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এবং শ্রমিক ভট্টাচার্যকেও শুভেচ্ছা জানিয়েছেন শেখ হাসিনা। শেখ হাসিনার শুভেচ্ছা বার্তা বিজেপির আর এক নেতার মাধ্যমে বিজেপির পক্ষে বাংলাদেশের দায়িত্বপ্রাপ্ত শিশির বাজোরিয়ার কাছে পৌঁছে দেওয়া হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিজেপি পশ্চিমবঙ্গের মসনদে বসার পরপরই পুশিন এবং সীমান্তে বেড়া দেওয়ার ইস্যু নিয়ে 2 দেশের মধ্যে এক ধরনের অস্থিরতা দেখা যাচ্ছে। এটি যদি বেশি দূর গড়ায় তাহলে সীমান্ত ব্যবস্থাপনা এবং গোয়েন্দা সহযোগিতার ক্ষেত্রে দিল্লি ও ঢাকার মধ্যে যে বর্তমান ছন্দ রয়েছে তাতে ব্যত্যয় ঘটতে পারে। গত 7 মে শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেছেন এমন 2 জন নেতা বলেছেন, ফেব্রুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর বিএনপি সরকার বর্তমানে রাষ্ট্র সংস্কার এবং অর্থনৈতিক পুনর্গঠনের একটি চ্যালেঞ্জিং সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতা এবং অভ্যন্তরীণ উৎপাদন ব্যাহত হওয়ার ফলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সাধারণ মানুষের নাভিশ্বাস তুলেছে। ওই নেতা দাবি করেছেন, শেখ হাসিনা মনে করেন আগামী কয়েক মাসের মধ্যে বিএনপি সরকারের জনপ্রিয়তা যখন হানিমুন পিরিয়ড শেষে কমতে শুরু করবে এবং ছোটখাটো জনরোষ দেখা দেবে, তখন সেই সুযোগটি কাজে লাগাবে আওয়ামী লীগ। দলটির নেতারা বলছেন, শেখ হাসিনা 1981 সালের 17 মে যখন দেশে ফিরেছিলেন তখন তিনি একটি প্রতিকূল সামরিক সরকারের শাসনের মুখে ছিলেন। তখনও রাষ্ট্রপক্ষ শেখ হাসিনার ফেরার বিরুদ্ধে ছিল, কিন্তু তার জনসমর্থনের কারণে তাকে আটকে রাখতে পারেনি। আওয়ামী লীগের একাধিক সূত্র বলছে, আগামী 17 মে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন উপলক্ষে দেশব্যাপী মিছিল ও শোডাউন করার প্রস্তুতি নিয়েছে দলটি। এ নিয়ে দলটির শীর্ষ পর্যায়ে একাধিক বৈঠক হওয়ার কথা জানা গেছে। দলটির একাধিক সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ বর্তমানে একটি সেলফ বেসড সাংগঠনিক কাঠামো অনুসরণ করছে। নিষেধাজ্ঞার কারণে তারা কোনো সমাবেশ করতে পারছে না, সেজন্য পাড়ায় পাড়ায় ছোট ছোট দোয়া মাহফিল এবং ঘরোয়া আলোচনা ও মিছিলের পরিকল্পনা করছে। এছাড়া প্রযুক্তি ব্যবহার করে একটি ভার্চুয়াল মার্চ র্যালি করার পরিকল্পনা করেছে, যেখানে শেখ হাসিনা দিল্লি থেকে সরাসরি অডিও বার্তা দিবেন।
দলটির কৌশল হলো পুলিশ যখন খুঁজতে ব্যস্ত থাকবে তখন তারা ছোট ছোট দলে বিভক্ত হয়ে ঝটিকা মিছিল করবে এবং দ্রুত ছত্রভঙ্গ হয়ে যাবে, যা ইতিমধ্যে ঢাকার বিভিন্ন এলাকায় দেখা যাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন শেখ হাসিনার ফেরার জন্য যে 6 মাসের কথা বলেছেন সেটি সাধারণভাবে দেখতে গেলে এক ধরনের অসম্ভব বলে মনে হবে, কিন্তু এক্ষেত্রে আইনি ও কূটনৈতিক সমঝোতার মডেল যদি কাজ করে তাহলে পাশার দান রাতারাতি উল্টে যাবে। এই মডেলে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ছড়ি ঘোরায় এমন পরাশক্তিগুলোর মধ্যে একটি গোপন সমঝোতা হলে শেখ হাসিনার ফেরা কেন অনেক কিছু সম্ভব বলে অনেকেই মনে করেন। বিশেষ করে ভারত ও আমেরিকার বোঝাপড়া এক্ষেত্রে যে বেশ গুরুত্বপূর্ণ সেটি এখন বাংলাদেশের রাজনৈতিক আলোচনায় বেশ ওপেন সিক্রেটের একটি বিষয়। এই মডেলের অধীনে ভূ রাজনৈতিক পরাশক্তিগুলোর মধ্যে সমঝোতা হলে দেশীয় রাজনীতির ভেতরে মোড়ও ঘুরে যাবে, সেটির লক্ষণ এরই মধ্যে দেখা গেছে। যেমন ইউনূসের আমলে বাংলাদেশের বেশ ভারত বিরোধী স্লোগান শোনা গিয়েছিল, এমনকি ভারতীয় দূতাবাসের কিছু কার্যালয়ে হামলার চেষ্টাও হয়েছিল। কিন্তু হঠাৎ করে দিল্লি না ঢাকা স্লোগান একেবারেই ম্রিয়মাণ হয়ে গেছে। আবার মার্কিন বাণিজ্য চুক্তিটি বাংলাদেশের জন্য বড় ক্ষতির কারণ হবে এমন তথ্য উপাত্ত পাওয়ার পরও প্রধান রাজনৈতিক দলগুলো ভাসুরের নাম যেমন মুখে আনা অন্যায়, তেমনি তারা এ বিষয়ে চুপচাপ আছে। আওয়ামী লীগের একাধিক সূত্র বলছে নির্বাচনের আগে মার্কিন প্রশাসন থেকে শেখ হাসিনাকে বাদ দিয়ে রিফাইন্ড আওয়ামী লীগের প্রস্তাব দেওয়া হয়েছিল এবং সেটি নিয়ে মার্কিন প্রশাসন থেকে বেশ তৎপরতাও ছিল, কিন্তু আওয়ামী লীগের শীর্ষ নেতা ও তৃণমূল থেকে কোনো সাড়া তখন মেলেনি। শেষ পর্যন্ত আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচন হয়। শর্ত ছিল নির্বাচনের পর দলটির নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। অনেকেই মনে করছেন ওই সমঝোতার অংশ হিসেবে নতুন করে ভূ রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে তৎপরতা শুরু হতে পারে। বিএনপি নীতি নির্ধারকদের কেউ কেউ মনে করেন শেখ হাসিনার এই 6 মাস কর্মীদের মনোবল ধরে রাখার কৌশল হতে পারে। তবে দলটির শীর্ষ কিছু নেতা মনে করেন প্রেক্ষাপট বিবেচনা করলে তার এই সময়সীমা প্রথমবারের মতো উল্লেখ করা বিশেষ বার্তা বহন করে। 140 থেকে 150 কোটির জনগণের দেশ ভারত, পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারত, পৃথিবীর প্রধান যে 2-3টা শক্তি, সেই 2-3টা পরাশক্তির একটা হয়ে উঠছে ভারত, এরকম স্বীকৃতি যখন বিশ্ব দরবারে আলোচনা হচ্ছে, ঠিক সেই সময় আমরা অসাধারণ একটা তথ্য পেলাম স্বঘোষিত স্বাধীনতার ঘোষকের মুখ থেকে। স্বঘোষিত স্বাধীনতার ঘোষক কে বাংলাদেশে সম্প্রতি? তিনি কর্নেল ওলি। কর্নেল ওলি এই ভদ্রলোক, যিনি মহান মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধা, তিনি নিজেকে স্বাধীনতার ঘোষক দাবি করেছেন। তিনিই প্রথম স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। তিনি এবার দাবি করছেন যে এই 140 কোটি জনগণের দেশ ভারত, এই ভারত নাকি শেখ হাসিনার পরামর্শে চলছে, অর্থাৎ ভারতকে পরিচালনা করছেন শেখ হাসিনা। আমার মনে হয় যে কর্নেল ওলির এই বক্তব্যের জন্য, তার বক্তব্য নিয়ে আলোচনা তো ডিটেল আলোচনা করব, শুরুতেই বলি যে এই বক্তব্যের জন্য আমার মনে হয় যে সায়েন্স ফিকশনে অথবা নতুন একটা ধারা যোগ করে কাল্পনিক মানে নোবেল যদি হয়, যে কাল্পনিক নোবেলে ভূষিত করার ব্যাপার থাকে, কিংবা প্রফেসর ইউনূস নিজে চাইলে এমন করতে পারেন যে তার শান্তির নোবেলটা তিনি এই কর্নেল ওলিকে দিয়ে দিতে পারেন এই উপলক্ষে। এর চাইতে ভালো কথা পৃথিবীর ইতিহাসে, পৃথিবী সৃষ্টির পরে আর কেউ কখনো বলতে পারেননি, যেটা কর্নেল ওলি বলছেন যে শেখ হাসিনা ভারতকে চালাচ্ছে, শেখ হাসিনার নির্দেশনাতেই ভারত চলছে। যদি শেখ হাসিনা এত ক্ষমতাবান হন, তাহলে শেখ হাসিনার পতন হলো কেন 2024-এর 5 আগস্টে, সামান্য মানে এই ছাত্র আন্দোলনে? চলুন একটু জেনে দেখি কর্নেল ওলি কি বলছেন, কি বোঝাতে চাইছেন। মানে কারো আত্মীয় স্বজন যদি পাবনায় থাকেন তাহলে তারা যোগাযোগ করবেন কিনা। থাকবেন।
দর্শক, বলছিলাম এই মানে মেটিকুলাস কর্নেল অলির কথা। তিনি নির্বাচনের আগে যখন জামাতের সঙ্গে নির্বাচনী জোট করলেন এবং নির্বাচনে ভয়াবহ রকমের পরাজয় বরণ করলেন, এনসিপির ওই মানে পিচ্চি পাচ্চা খুদে নেতারা 6 জন জিতে সংসদে গেলেন, অথচ এই বীর মুক্তিযোদ্ধা যার বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার রয়েছেন, তিনি নিজেকে স্বঘোষিত স্বাধীনতার ঘোষক বলতে গিয়ে আম ছালা দুটোই হারিয়ে ফেললেন। নির্বাচনে প্রথমবারের মতো পরাজিত হলেন। 2 আসনে, কোনো আসনে তার ছেলের কোনো আসনেই তিনি জিততে পারলেন না। এরকম ঘটনা আমরা দেখেছি। এবার তিনি বলছেন যে শেখ হাসিনা ভারত চালাচ্ছে, শেখ হাসিনার পরামর্শে ভারত চলছে, শেখ হাসিনার পরামর্শে পশ্চিমবাংলায় ভোট হয়েছে, শেখ হাসিনার পরামর্শে ভোটে কারচুপি হয়েছে, শেখ হাসিনার নির্দেশনায় শেখ হাসিনা শুভেন্দুকে জিতিয়েছেন, শুভেন্দুকে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী করেছেন, শেখ হাসিনার পরামর্শেই মমতা ব্যানার্জিকে সরিয়ে দেওয়া হয়েছে। এত কিছু নাকি ভারতে হচ্ছে শেখ হাসিনার পরামর্শে। ভারতের প্রধানমন্ত্রী এই মুহূর্তে কি নরেন্দ্র মোদী নাকি শেখ হাসিনা, সেটাও আমার মনে হয় যে বিবেচনা করে দেখা উচিত এই মুহূর্তে। কি বলছেন তিনি? কালবেলার এই মেটিকুলাস মানে শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে যে হাসিনার পরামর্শে মমতাকে হারিয়ে শুভেন্দুকে বসানো হয়েছে কর্নেল অলি। অর্থাৎ পশ্চিমবাংলার সম্প্রতি যে ভোট, সেই ভোটে এই মমতাকে যে সরিয়ে দেওয়া হয়েছে, সেখানে নাকি মেটিকুলাস ডিজাইন করে সরিয়ে দেওয়া হয়েছে, শুভেন্দুকে মুখ্যমন্ত্রী বানানো হয়েছে এবং এই নির্বাচনটাকে কারচুপির নির্বাচন তিনি বলছেন, কারচুপি করা হয়েছে এবং এই গোটা পরিকল্পনাটা বাস্তবায়ন করা হয়েছে শেখ হাসিনার পরামর্শে, শেখ হাসিনার দিক নির্দেশনায়। অর্থাৎ এখন শেখ হাসিনা, তাহলে প্রশ্ন উঠবে যে শেখ হাসিনা গোটা ভারত চালাচ্ছেন নাকি আপাতত পশ্চিমবঙ্গের দায়িত্বটা তার উপরে ছেড়ে দিয়েছেন নরেন্দ্র মোদী? কি বলছেন তিনি? তিনি বলছেন যে দেশে এখন বৈদেশিক বিনিয়োগ আসছে না, বড় বড় বিনিয়োগ যেগুলো ছিল সেগুলোও চলে যাচ্ছে, সমস্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই কথাগুলোর একটা কথাও কিন্তু প্রফেসর ইউনূসের আমলে তিনি বলেননি। প্রফেসর ইউনূসের আমলে যে বিনিয়োগ শূন্য ছিল, বাংলাদেশে একটি প্রাণী, একটা পিঁপড়া পর্যন্ত আসেনি, অথচ তার ওই মেটিকুলাস বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যানকে দিয়ে তিনি ঘটা করে কোটি কোটি টাকা খরচ করে বিনিয়োগ সম্মেলন করেছেন মানুষকে দেখানোর জন্য, একটা প্রেজেন্টেশন দিয়ে মানুষের আইওয়াশ করার চেষ্টা করেছেন। এই বক্তব্যগুলো তখন কিন্তু এই কর্নেল অলিরা একবারও দেননি। তিনি বলছেন যে সমস্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, আপনারা কিভাবে সরকার সামাল দেবেন প্রশ্ন করছেন। পত্রিকার পাতা খুললেই খুন আর খুন, একজন 4 জনকে গলা কেটে মারছে, এসব কেন হচ্ছে? মানুষের মনে শান্তি নাই, এজন্য সরকারই দায়ী। একবারও কি আপনি প্রফেসর ইউনূসকে এই কথাগুলো বলেছেন? এখন যখন তারেক রহমানের সরকারের দিকে আপনি আঙুল তুলছেন, আপনার প্রিয় প্রফেসর ইউনূস যে আপনার আবার নিজের এলাকার সন্তান, তিনি যা যা করেছেন, তার সরকার যা যা করেছেন, অবশ্য বলার কথাও নয়, কারণ আপনি যে জোটের অংশ হয়েছেন এবং যে জোটের লোকজনের পাশে আপনি বসতে এতটুকু দ্বিধা করেননি, যে আপনি মহান মুক্তিযুদ্ধ করেছেন, সেই মুক্তিযুদ্ধের বিপক্ষে যে দল ছিল কিংবা যে গোষ্ঠীরা ছিল, তাদের সঙ্গে আপনি জোট করেছেন, নির্বাচন করেছেন, সেগুলো করতে যখন এতটুকু ভাবেননি, তখন প্রফেসর ইউনূসের সান্নিধ্য পেয়েই তো আপনারা এই কাজগুলো করেছেন। তো প্রফেসর ইউনূসের বিরুদ্ধে কেন বলবেন? কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে সেটা আলোচনার ব্যাপার নয়। তিনি যেটা বলছেন সেটা হচ্ছে যে গত কিছুদিন আগে পশ্চিমবঙ্গে নির্বাচন হয়েছে, সেখানেও বাংলাদেশ থেকে দীক্ষিত হয়ে মানে শেখ হাসিনা থেকে দীক্ষিত হয়ে হাসিনার পরামর্শে নরেন্দ্র মোদী এটা করেছেন। হাসিনার পরামর্শে ভোট ইঞ্জিনিয়ারিং করে মমতাকে হারিয়ে শুভেন্দু অধিকারীকে ক্ষমতায় বসানো হয়েছে। নির্বাচনে জেতার পর থেকে সেখানে সংখ্যালঘু মুসলমানদের উপর নির্যাতন করা হচ্ছে। পত্রপত্রিকায় দেখলাম দু এক দিনে সেখানে মুসলমানদের 360টির বেশি দোকান, মসজিদ ভেঙে লুটপাট করা হয়েছে। আমরা ভারত সরকারকে বলবো, আপনারা গরুটাকে সামলান। অর্থাৎ শুভেন্দুকে গরু বলছেন। এই হচ্ছে তার রাজনৈতিক শিষ্টাচার, এই হচ্ছে তার রাজনৈতিক কালচার। এত বছর জীবন সায়ান্নে এসেও এত দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে তিনি এটাই শিখেছেন। তিনি বলছেন, ধর্মের লোকদের নিরাপত্তা দিন, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেন।
খুবই ভালো কথা বলেছেন যে ধর্মের লোকদের নিরাপত্তা, মানে মানে সাম্প্রদায়িক সহিংসতা এগুলোর বিপক্ষে তিনি বলছেন। কিন্তু প্রফেসর ইউনূসের 1.5 বছরে বাংলাদেশে যত সাম্প্রদায়িক সহিংসতা হয়েছে, ভারত এরকমভাবে আপনার মতো পাগলা ঘোড়া কিন্তু ভারতও চালিয়েছিল। তাদের অভিযোগ, মানে আপনি যেমন এরকম মানে পাগলের প্রলাপ বকছেন, ভারতে কিন্তু অতিরিক্ত সংখ্যা বলে পাগলের প্রলাপ বকেছে। ভারত বলেছে প্রফেসর ইউনূসের আমলে অন্তত 3000 সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটেছে, শতাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে। বাস্তবতা সরকার স্বীকার করতে বাধ্য হয়েছে সেইটা বলে যে 70টার মতো ঘটনা ঘটেছে, একজন নিহত হয়েছে। একজন নিহত হলেও তো হয়েছে ওই দীপু দাস, যে ওসমান হাদির মৃত্যুর রাতে যাকে ময়মনসিংহে গাছে ঝুলিয়ে পুড়িয়ে মারা হলো। কর্নেল অলি, আপনি সেই সময় একটা কথা বলেছেন। সারা দেশে যে শত শত মাজার ভেঙে দেওয়া হয়েছে, শত শত মন্দিরে আক্রমণ করা হয়েছে, একটা কথা বলেছেন। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে একটা কথা বলেছেন। যদি বাংলাদেশের অভ্যন্তরের ব্যাপারে আপনি একটা কথা বলে না থাকেন, তাহলে অন্য দেশে যেটা হচ্ছে সেটা বলার অধিকার কি আর আপনার থাকে? নৈতিক অধিকার থাকে? যেটা বলছেন সেটা যদি ঘটে থাকে অবশ্যই ন্যাক্কারজনক ঘটনা, কিন্তু সেটা বলার নৈতিক অধিকার আপনার কি আছে, নাকি হারিয়ে ফেলেছেন প্রফেসর ইউনূসের আমলে নীরব ভূমিকা পালন করে? এবার আসা যাক মূল কথায়। তিনি বলছেন যে পশ্চিমবঙ্গের এই নির্বাচনের মেকানিজম এটা শেখ হাসিনার পরামর্শে তৈরি করা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দেওয়া হয়েছে এবং শুভেন্দুকে সেখানে মুখ্যমন্ত্রী করা হয়েছে। যদি ভারত শেখ হাসিনার পরামর্শেই চলে, তাহলে ভারতের প্রধানমন্ত্রী তো নরেন্দ্র মোদীর হওয়ার কথা নয়, ভারতের প্রধানমন্ত্রী তো শেখ হাসিনার হওয়ার কথা। তাই কি মনে করেন? মানে বিশ্বের অন্যতম তৃতীয় কিংবা চতুর্থ পরাক্রমশালী দেশ যাদেরকে বলা হয় এই মুহূর্তে, যে ভারত চীনের সঙ্গে টেক্কা দিচ্ছে যে চীনকে কিভাবে পরাজিত করা যায়, চীন পৃথিবীর 1 নম্বর শক্তি হতে চলেছে আমেরিকাকে টেক্কা দিয়ে, সেই ভারতের মানে প্রধানমন্ত্রীকে সরিয়ে দিয়ে শেখ হাসিনা কলকাঠি নাড়াচ্ছেন। একটা পুরো রাজ্যের নির্বাচন তিনি নিয়ন্ত্রণ করেছেন, তার পরামর্শে মমতাকে সরিয়ে দেওয়া হয়েছে। তো তার পরামর্শে মমতাকে সরিয়ে দিলে শেখ হাসিনার লাভ কি? শুভেন্দুকে বসিয়ে শেখ হাসিনার লাভ কি? শুভেন্দু ওই শেখ হাসিনা পতনের পরে শেখ হাসিনার পক্ষে 2-4টা কথা বলেছেন, মানে চটকদার 2-4টা কথা বলে মিডিয়া কাভারেজ পাওয়ার চেষ্টা করেছেন। এই কারণে ভাবছেন যে শেখ হাসিনার ওখানে লাভ। শেখ হাসিনার লাভ কি পশ্চিমবঙ্গের নির্বাচন নিয়ন্ত্রণ করে? কোনো লাভ আছে? পশ্চিমবঙ্গ কি ভারত, নাকি ভারতের কেন্দ্রীয় সরকার ভারত? সেইটা বোঝার মতো জ্ঞান কি আছে আপনার? সেই প্রশ্নটা বিনীতভাবে করতে চায়। আর আপনি নিজেই যখন, মানে এই কথাতে এত বেশি আশ্চর্য হওয়ার কিছু থাকে না। শেখ হাসিনা ভারত চালাচ্ছেন, শেখ হাসিনার পরামর্শে ভারত চলছে। যে শেখ হাসিনার পতন হলো 2024-এর 5 আগস্টে, যদি ভারত শেখ হাসিনার কথা মতো চলে, তাহলে 140 কোটি জনগণের লোক ভারতে, এবং মানে ভারতের যে মানে আর্মড ফোর্স আছে, সেই আর্ম ফোর্স এতটা শক্তিশালী যে এই মানে আপনারা ওই জুলাই থেকে আগস্ট পর্যন্ত যে আন্দোলন হলো, সেই আন্দোলন ঠেকাতে ভারত তো চলে আসার কথা ছিল তাদের প্রধানমন্ত্রীকে সেভ করতে, যদি শেখ হাসিনা তাদের প্রধানমন্ত্রী হয়ে থাকেন। তো কই, সেভ তো করেনি। গণভবন থেকে তিনি ভারতে চলে গিয়েছেন, আশ্রয় নিয়েছেন ভারতে, সেফ এক্সিট করেছেন তিনি, কিংবা তার সেফ এক্সিট নিশ্চিত করা হয়েছে, যে সেটা যাই হোক না কেন। আমার মনে হয় যে এই মুহূর্তে বাংলাদেশে রাজনীতিবিদদের কথার যে ধরন দাঁড়াচ্ছে, তাতে বাংলাদেশের একমাত্র যে মানে আশ্রয়স্থলটা রয়েছে পাবনায়, আমি বলতে চাচ্ছি না কোন আশ্রয়স্থল, পাবনায় যে একমাত্র আশ্রয়স্থলটা আছে, অন্তত সেরকম একটা আশ্রয়স্থল ঢাকায়, রাজধানীতে করা খুব প্রয়োজন হয়ে গেছে। কারণ এই ধরনের রাজনৈতিক প্রজ্ঞার মানুষ ঢাকাতে এত বেশি বেড়ে গেছে যে প্রচুর সিট দরকার। পাবনাতে খুব বেশি সিট ফাঁকা থাকে না বোধহয়। কিংবা যদি পাবনায় যারা বাসিন্দা কিংবা আশেপাশে, মানে হেমায়তপুরের আশেপাশে যাদের বাড়ি, তারা কি একটু খোঁজ খবর নেবেন নাকি 2-4টা সিট ফাঁকা রাখা যায় কিনা, স্পেশাল অকেশনে যেন কাজে লাগে মাঝে মাঝে? আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।